বিএনপি, আমির খসরু মাহমুদ, এরা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা জলাঞ্জলি দিবে না, কিন্তু ইন্ডিয়ান নীতি তারা সাপোর্ট করে। ইন্ডিয়ান নীতি শুনবেন, মহারাজ হরি সিং এর নীতি। হরি সিং এর নীতি কি জানেন? জনগণকে বলছে জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্ব কখনো কম্প্রোমাইজ করা হবে না। কে বলেছে? এই বেঈমান। তাকিয়ে দেখেন, এই বেঈমান হরি সিং, এই চেহারার মধ্যে তাকায় দেখেন মির্জা ফখরুলের খুঁজে পান কিনা, এই চেহারার মধ্যে খুঁজে দেখেন গোরখদক আব্বাসকে পান কিনা, এই চেহারার মধ্যে খুঁজে দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে খুঁজে পান কিনা। তারেক রহমানকে কে বলছে করণ সিং বানাবো? হ্যারি সিং এর পোলা করণ সিং বানাবো। কাকে? তারেক রহমানকে কে বলছে? ইন্ডিয়া। আর তারেক রহমান বগল বাজাইতেছে। কি বগল বাজাইতেছে? আমি করণ সিং হব, আমি করণ সিং হব। মানে কি? আমি বাংলাদেশের রুলার হব, আমার হাতে কোনো ক্ষমতা থাকবে না, কিছু আসে যায় না, কিন্তু আমি তো করণ সিং। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে বিএনপি কোন অবস্থায় রয়েছে? ভারতের যে আগের একজন সরকার এবং বাদশাহ, তার সাথে বিএনপি নেতাদের আচরণ এবং বিএনপি নেতাদের কথাবার্তা মিলে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন জ্যাকব মিল্টন। তারা তো আসলে বুঝতে পারে হয়তোবা গোপনে ভারতকে সহযোগিতা এবং সমর্থন দিচ্ছে বিএনপি। চলুন আমরা জ্যাকব মিল্টনের আলোচনা শুনলে বিষয়টা আরো ক্লিয়ার হবো, বিএনপি কিভাবে ভারতকে সমর্থন করে যাচ্ছে। একটা বিষয় আমি কথা বলবো, আজকের কথা বলার সাবজেক্টের মধ্যে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আসুন আমরা একটু শুভেচ্ছা বিনিময় করি, এক। আর দুই, আরেকটা সাবজেক্ট নিয়ে আমি একটু গল্প করব আপনাদের সাথে। আজকের গল্পটা হলো কাশ্মীর রিজিয়ন নিয়ে। কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর স্টেট অফ ইন্ডিয়া, এখানে বারবার 1947 সালের পর থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি যুদ্ধ ওখানে লেগেই আছে। আমাদের মুসলমান ভাই বোনদেরকে প্রতিনিয়ত কোরবানি দেওয়া হচ্ছে, স্লটার করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে গত 47 সাল থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি মুসলমানদেরকে যেভাবে স্লটার করা হয়, মুসলমানদেরকে যেভাবে ধর্ষণ করা হয়, মুসলমানদেরকে যেভাবে খুন করা হয়, মুসলমানদেরকে জায়গা জমি যেভাবে দখল করা হয়, তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হয়, তাদের যেভাবে পারসিকিউট করা হয়, এগুলো মিডিয়াতে খুব একটা আসে না, কারণ ভারতীয় মিডিয়া এগুলো চেপে যায়। আন্তর্জাতিক মিডিয়াও মুসলিম নিধন এই বিষয়টা নিয়ে খুব একটা আলোকপাত করে না, যে জম্মু এবং কাশ্মীরে কন্টিনিউয়াসলি কি হচ্ছে। আমরা জানি মাঝে মাঝে কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, কাশ্মীরে ইন্ডিয়ানরা অ্যাটাক করেছে, কাশ্মীরে এইটা হয়েছে, কাশ্মীরে ওইটা হয়েছে, আমরা এইসব গল্প টল্প শুনি, কিন্তু গল্প শোনার পরে আমরা আহা উহুক, আমরা কষ্ট পাই, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা দু একবার স্লোগান দেই এবং তারপরে আমরা আবার ভুলে যাই। কিন্তু ওখানকার যে মুসলমানরা আছে, যে মুসলমান ভাই বোন যারা আছে, তাদের দুরবস্থা কমে না, তাদের খুন, ওখানে তাদেরকে যে ভারতীয় হিন্দু বাহিনী একের পর এক খুন করে যাচ্ছে, সনাতনীরা ধ্বংসন করে যাচ্ছে, সনাতনীরা যে মুসলমানদের জমি জমা দখল করছে, সনাতনীরা যে মুসলমান বোনদেরকে ধর্ষণ করছে, সনাতনী মুসলমানরা যে ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, সনাতনীরা যে মসজিদ একের পর এক বম্বিং করে ধ্বংস করে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না, প্রতিবাদ করি, এবং আমাদের মিডিয়াও এগুলো ঠিক মতো প্রকাশও করে না। কারণ প্রকাশ না করার একটা, ভারত 1947-48 সাল থেকে আজ অবধি সামহোয়াট বাংলাদেশে কিছু বেঈমান তৈরি করে রেখেছে, যাদের রক্তে মিশে আছে লেন্দুক দর্জির রক্ত, যাদের রক্তের সাথে মিশে আছে মহারাজ হরি সিং এর রক্ত, যাদের রক্তের সাথে মিশে আছে নারায়ণ চন্দ্র পাল, মুজিব শেখের রক্ত, যারা বেঈমানির বাইরে আর কিছু তারা বুঝে বা জানে না। দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদেরকে ইতিহাসের লেসন দেব না, কিন্তু কিছু কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরের ইতিহাস আপনারা ইতিমধ্যে অনেকে জানেন। আপনারা ইতিমধ্যে জানেন 1947 সালে 48 সালে যখন ইন্ডিয়া এবং পাকিস্তান ভাগ হয়, তখন অনেকে শুনেছেন যে জম্মু কাশ্মীর নিয়ে কি হয়েছে। আপনারা আপনাদের রিপোর্ট অনুযায়ী, আপনাদের রিসার্চ অনুযায়ী আপনারা তা দেখেছেন এবং স্টাডি করেছেন। কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করেছি, এই বিষয়গুলো আমি যখন একের পর এক জেনেছি এবং বুঝেছি, কষ্ট লেগেছে এবং চিন্তা করেছি যে আমাদের রিজিয়নে কিভাবে ধর্মের নামে মুসলমান ধর্মের, মুসলিম ধর্মাবলম্বীদেরকে কিভাবে অসহায় করে, লুটপাট করে তাদেরকে পারসিকিউট করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে, সেখানে সুবিচারের কান্না আজও দেয়ালে ঘুরে ফিরে আসে, কিন্তু পরিস্থিতিটা তাই হয়ে গেছে।
দর্শকবৃন্দ, 1945, 46, 47 যখন দেশভাগ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, ব্রিটিশরা যখন চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে যে চলে যাবে, তখন জম্মু এবং কাশ্মীরে তখন একজন মহারাজা ছিল, যেই মহারাজা ওখানে রুল করতো। আপনারা জানেন ইন্ডিয়াতে অনেক রাজা বাদশাহ ছিল এবং অনেকে মুসলমান ছিল, ম্যাক্সিমাম মুসলমান ছিল। পরবর্তী সময় দেখা গেছে মুসলমানদের এই রাজাদের কি নিধন করার কাজটা ব্রিটিশরা খুব ভালোভাবে করেছে। কিন্তু জম্মু এবং কাশ্মীরে যে মহারাজা ছিল তার নাম ছিল হরি সিং। হরি সিং ব্রিটিশদের পক্ষে কাজ করেছে। আমি হরি সিং এর ছবি আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে দেখেছেন। হরি সিং ছিল, এই হলো হরি সিং। হরি সিং ছিল মহারাজ হরি সিং, কিন্তু তার নামের আগে একটা নাইটহুডও লাগানো হয়েছিল, স্যার। যেমন ইদানিং হাসিনা শেখের নামের আগে 25টা ডক্টরেট আছে, এই ধরনের আপনারা হয়তো শুনে থাকবেন। হরি সিং এর নামের আগেও স্যার টাইটেল ছিল। হরি সিং যখন ব্রিটিশরা ইন্ডিয়া ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাবে, তখন তারা সবাই ডিসাইড করছিল কে কোন দিকে যাবে, কোন রিজিয়ন কার সাথে যাবে। হরি সিং তখন একটা কাজ করেছেন। আপনারা জানেন যখন ইন্ডিয়া ডিভাইড হয় তখন কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরে মুসলিমদের জনসংখ্যা ছিল, একদিকে তারা বলে মুসলিমদের জনসংখ্যা ছিল 47% to 59% মুসলিম জনসংখ্যা। কিন্তু ওই এলাকার মহারাজা ছিলেন হিন্দু মহারাজা, সনাতন ধর্মাবলম্বী, তার নাম ছিল মহারাজা হরি সিং। মহারাজা হরি সিং এই জম্মু এবং কাশ্মীর নিয়ে কোন দিকে যাবে এটা একটু দোটানার মধ্যে ছিল। কারণ বিশাল মুসলিম জনগোষ্ঠীকে যদি হঠাৎ করে বলে যে আমরা ভারতের সাথে যাব আর পাকিস্তানের সাথে যাব না, উনি মহারাজা হরি সিং চিন্তা করেছে ওই যে সনাতনী বুদ্ধিতে তার মাথায় ঢুকেছে মুসলমানদের সামনে মূলা ঝুলাইয়া দাও আর তলে তলে ওবায়দুল কাদেরের মতো অন্য দলের সাথে যোগাযোগ করো। কি করেছে হরি সিং? উপর থেকে মুসলিম নেতা, এলাকার লোকজন সবার সাথে, গণ্যমান্য কাশ্মীরি জম্মুদের সাথে কথাবার্তা বলেছে, আর তলে তলে বল্লভভাই প্যাটেল, নাথুরাম গডসে এবং অন্যান্য লোকজনের সাথে গোপনে কথাবার্তা বলেছে। অর্থাৎ কি জানেন? বেঈমানি রক্তের মধ্যে ছিল। মুসলমানদেরকে বলেছে না না, আই এম নট গোইং টু অ্যাবডিকেট মাই পাওয়ার, অর আই এম নট গোইং টু অ্যাবডিকেট সভারেন্টি অফ জম্মু এন্ড কাশ্মীর। দর্শকবৃন্দ, আমি একটু বাংলায় বলি। একদিকে মুসলমানদেরকে বলেছে আমাদের সার্বভৌমত্বকে আমি কখনোই জলাঞ্জলি দেব না, ঠিক যেভাবে হাসিনা শেখ বলেছে, ঠিক আজকের যেভাবে বিএনপি এবং তারেক জিয়া বলছে, মির্জা ফখরুল বলছে, গোবরখোর গোরখোদক আব্বাস বলছে, আমির খসরু মাহমুদ বলছে আমাদের সার্বভৌমত্ব আমরা জলাঞ্জলি দেব না। দর্শকবৃন্দ, হিসাব করে দেখেন, আজকে গোরখোদক আব্বাস, মির্জা ফখরুল, বিএনপি, আমির খসরু মাহমুদ, এরা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা জলাঞ্জলি দিবে না, কিন্তু ইন্ডিয়ান নীতি যারা সাপোর্ট করে, ইন্ডিয়ান নীতি শুনবেন, মহারাজ হরি সিং এর নীতি। হরি সিং এর নীতি কি জানেন? জনগণকে বলছে জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্ব কখনো কম্প্রোমাইজ করা হবে না। কে বলেছে? এই বেঈমান। তাকিয়ে দেখেন, এই বেঈমান হরি সিং, এই চেহারার মধ্যে তাকায় দেখেন মির্জা ফখরুলের খুঁজে পান কিনা, এই চেহারার মধ্যে খুঁজে দেখেন গোরখোদক আব্বাসকে পান কিনা, এই চেহারার মধ্যে খুঁজে দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে খুঁজে পান কিনা, এই চেহারার মধ্যে খুঁজে দেখেন মির্জাফর ওয়াকারুজ্জামানকে পান কিনা। সে বলেছে জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দেয়া হবে না। কিন্তু বিহাইন্ড দ্য সিন এই হরি সিং, বল্লভভাই প্যাটেল, হিন্দু ফ্যানেটিক্স মুভমেন্ট,
সবার সাথে গোপনে যোগাযোগ করছে that I am going to accede it, অর্থাৎ আমি ভারতের সাথে কাশ্মীরকে মুভ করায় দেব ভারত যদি আমার নিরাপত্তা দেয়, কাশ্মীরের নিরাপত্তা দেয়। মজার কথা কি জানেন, হরি সিং অথবা হ্যারি সিং তখন কাশ্মীরে থাকতোই না, সে থাকতো কোথায়? দিল্লিতে, বোম্বেতে, সেখানে আদৌ থাকতো না। ঠিক যেমনি হাসিনা শেখ তার ছেলেপাকদের দেশের বাইরে রাখা অন্য মায়ের সন্তানদের বলে যাও হরতাল করে জীবন দাও, আমার এই ক্ষমতায় রাখো। হাসিনা শেখ এবং আওয়ামী লীগ যেভাবে নেতারা বলে, আপনারা শুনেন নাই? হাসিনা শেখ বলে, ইন্ডিয়া বসে বলে না হরতাল হবে, অমুকের ঘর বাড়ি ভাঙ্গো, অমুকের জ্বালায় দাও, অমুকের পোড়ায়া দাও, কিন্তু আমারে আবার ক্ষমতায় ফিরাই আনো। হরি সিং এর মতো লোকজনরা ঠিক এই কাজটা করছে। কি করছে? কাশ্মীরে থাকতো না, জম্মুতেও থাকতো না, থাকতো কোথায়? দিল্লিতে। কোথায় থাকতো? দিল্লিতে, বোম্বেতে। ওখানে থেকে কি বলতো? যাও ওইখানে মারামারি ধরাধরি করো, আমাদেরকে নিরাপত্তা দাও। তো হরি সিং কাশ্মীরি মুসলমানদেরকে, কাশ্মীরি জনগণকে বলছে সে কাশ্মীরের সার্বভৌমত্ব কখনো জলাঞ্জলি দিবে না। অন দ্য আদার হ্যান্ড সে সনাতনী মৌলবাদী হিন্দুদের সমর্থন নিয়ে তলে তলে ওবায়দুল কাদেরের মতো এগ্রিমেন্ট করছে। হাসিনা যেভাবে এগ্রিমেন্ট করছে 2017 সালের 8ই এপ্রিল, ঠিক একইভাবে এগ্রিমেন্ট করছে যে জম্মু এবং কাশ্মীরকে হরি সিং ভারতের সাথে দিয়ে দেবে, পাকিস্তানের সাথে দেবে না। এবার এক্ষেত্রে হরি সিং এর মনে কোনো দুঃখ কষ্ট নাই, ঠিক আছে, তার ভিতরে কোনো দুঃখ কষ্ট নাই। হরি সিং এই লোকটা কি আসলে, তার লেখাপড়া কি, তার যোগ্যতা কি? হরি সিং একজন বাসায় থেকে লেখাপড়া করত, তার একজন ইংরেজি টিউটর ছিল। এই দামড়া বেটা স্কুলেও যাইতো না, ঘরে বসে লেখাপড়া করত, কিন্তু তার একটা অফিসিয়াল অ্যাডমিশন ছিল একটা স্কুলে, ওটাকে বলে চিফস কলেজ, ইটস ইন দা ইউকে। তখন বলা হয়তো বিলাত, ঠিক আছে। ওই চিফস কলেজে তাকে অ্যাডমিশন করাইলো। তার একটা ব্রাঞ্চও তারা তৈরি করেছিল শুধু এই হরি সিং এর জন্যই। জায়গাটার নাম ছিল দর্শকবৃন্দ মাই অ্যাপোলজি, আজমির। ওখানে তার পরীক্ষার ব্যবস্থা করছে, স্টাডি করছে ওই টিউটরের আন্ডারে, এবং 1918 সালে তাকে নাইটহুড দেওয়া হইল। আপনারা জানেন তো, ওই যে বাংলাদেশে আপনারা নাইটহুড তখন কাদেরকে দিত? যারা একটু লেখাপড়া জানতো তাদেরকে নাইটহুড দিত, আর যারা শুধু মুরগি সাপ্লাই দিত, মাগি সাপ্লাই দিত, তাদেরকে দিত খান বাহাদুর খেতাব। যেমন মির্জাফর ওয়াকারুজ্জামানের বাবা মারে খান বাহাদুর টাইটেল দিছে, কারণ হ্যাঁ স্যার নাইটহুড দেওয়ার মতো ওই লেখাপড়া ছিল না, কারণ তারা মুরগি সাপ্লাই দিছে আর মাগি সাপ্লাই দিছে। মুরগি এবং মাগি সাপ্লাইয়ের জন্য ওয়াকারুজ্জামানের বাবার গোষ্ঠী বা মায়ের গোষ্ঠী তাদেরকে যেমন নাইটহুড দিছে, খান বাহাদুর টাইটেল দিছে, আর হ্যারি সিং বা হরি সিং তারে টাইটেল দিছে নাইটহুড 1918 সালে। এখন একটা মজার কথা বলি, আমি বাংলাদেশের লোকজনদেরকে আমরা অনেক সময় কথায় কথায় বলি না হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, আমরা এই কথাটা প্রায় বলি দর্শকবৃন্দ। এটার সাথে আপনারা পরিচিত। মুজিব শেখরা হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে, এরশাদরে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে, বাংলাদেশের 2 পয়সার নেতা নেত্রীদেরকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে, জেনারেলদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে। আপনারা কি মনে করছেন ইন্ডিয়ার এই ট্যাকটিক আজকে 1968 সালের 8ই জুন আপনারা তৈরি করছে? আপনারা কি মনে করেন না 68 সালের আগেও তারা তৈরি ছিল? কারণ হিন্দু ধর্মের দেবতা ব্রহ্ম যদি তার মেয়েরে প্রেগনেন্ট বানায় দিতে পারে, তো তাদের হানি ট্র্যাপ তো তখন থেকেই চলছে। মজার কথা, আজকের এই প্রসঙ্গটা কেন টানছি শুনে। হ্যারি সিং মুসলমানদেরকে
কাশ্মীরি জম্মু এবং কাশ্মীরিদেরকে বলছে আমি আমার সার্বভৌমত্ব রক্ষা করব, এটাকে কখনো ছেড়ে দেব না। অন্যদিকে হিন্দু ফ্যানাটিক্সদের সাথে গোপনে আতাত করেছে যে আমরা কাশ্মীরকে ভারতের সাথে দিয়ে দেব। ঠিক আছে, ভারত তাকে বলছে তুমি প্যালেসে, দিল্লিতে যে প্যালেস আছে তুমি ওখানেই থাকো, তোমাকে এখান থেকে মহারাজা টাইটেল দেওয়া হবে, তোমাকে নাইটহুড দেওয়া হবে, তোমাকে সবকিছু দেওয়া হবে। এখন মজার কথা, হ্যারি সিং তারা যে টিউটরিং করতো এক ব্রিটিশ বেডি, ওই বেডির সাথে তার ইটিস পিটিস শুরু করাইলো, কারণ ওই বেডি ছিল তৎকালীন ব্রিটিশ ইন্টেলিজেন্সের হয়ে কাজ করত, যারা ফ্যানেটিক হিন্দুদের সাথে একত্রে কাজ করত। হ্যারি সিং রে এমন ভাবে টিউটরিং করছে, তার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হয়ে গেল। হ্যারি সিং বিকাম দ্য সুগার ড্যাডি অফ দ্য ইংলিশ ওমেন, ব্রিটিশ ওমেন। ওই হিন্দু মহিলার পিড়িতে হাপুজাপু খাওয়া শুরু করলো। যখন ওখানে নোটিশ পটিশ করছে এই হ্যারি সিং, নোটিশ পটিশ, আবার আরেকটা কথা, এই মহিলা কি করছে, আবার তার জামাইরে চাকরি দিচ্ছে হরি সিং এর স্টাফ হিসাবে, এই হিসাবে মহারাজের সাহায্যকারী কেডা, ওই বেডির জামাইরে। তো জামাই অফিসিয়াল কাজ কারবার দেখছে হরি সিং কোন জায়গায় কি করে, এটা ওই নেহেরু অ্যাডমিনিস্ট্রেশনের জানাইছে, ব্রিটিশদের জানাইছে, অর্থাৎ তার বস্তা সব উজাড় করে ওইখানে দিয়ে দিছে। ঠিক যেমনি এখন তারেক রহমানের চারপাশে বৈশা রইছে বহু হ্যারি সিং, কুত্তা সিং, গরু সিংরা বৈশা রইছে, মির্জা ফখরুলের চারপাশে বৈশা রইছে, আমির খসরু মাহমুদের চারপাশে বৈশা রইছে, আব্দুল্লাহ আল মিন্টুর চারপাশে বৈশা রইছে। এরা বৈশা বেগম জিয়ার চারপাশে বৈশা রইছে। আপনারা কি মনে করেন হ্যারি সিং মরে গেছে? হ্যারি সিং মরে যায় না, হ্যারি সিংরা বাইচা আছে তারেক জিয়ার নামে, হ্যারি সিংরা বাইচা আছে বেগম জিয়ার নামে, হ্যারি সিংরা বাইচা আছে আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল এবং গোরখদক আব্বাসের নামে। এরা জীবিত আছে, এরা হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ। হ্যারি সিং কে কি করলো ওই বেটি, ওই লন্ডনী বেটি, ব্রিটিশ সিটিজেন, কি করলো, পিড়িতে ঢুকাইয়া তাকে ব্ল্যাকমেইল কইরা এমন অবস্থা করলো, জাহান্নাম অবস্থা কইরা দিল। কি করলো, হ্যারি সিং এর উলঙ্গ ছবি ওই যুগে, আমি আজকের কথা বলছি না রে ভাই, 1947-48 সালে হ্যারি সিং এর উলঙ্গ ছবি, জঘন্য ছবি, ডানে বায়ে বিভিন্ন পোজের ছবি তারা করে কি করলো, মহিলা রিপোর্ট করে দিল অথরিটির কাছে, হ্যারি সিং আমারে রেপ করছে, হ্যারি সিং আমারে ওইটা করছে। রিপোর্ট করলো, যখন রিপোর্ট করার পরে ভারতের নেহেরু অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য লোকজনরা একত্র হইয়া, কারণ আপনারা জানেন তখন লন্ডনের ভাইসরয়, লাস্ট ভাইসরয় মাউন্টব্যাটেন পাওয়েলের স্ত্রীর সাথে নেহেরুর এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল। আপনারা জানেন কি জানেন না, আমার কাছ থেকে এখন জেনে রাখেন। মাউন্টব্যাটেন পাওয়েলের বউয়ের সাথে নেহেরু ঘুমাইতো, ঠিক আছে? তো তখন হ্যারি সিং, আসলে হ্যারি সিং রে তারা যতটা নাইটহুড দিছে, যতটা আদর যত্ন দিয়া, প্যালেস দিয়া দিল্লিতে রাখছে, মূল কারণ কিন্তু একটা, জম্মু এবং কাশ্মীর এইটা নিয়ে সেজন্য পাকিস্তানের ফেভারে অ্যাবডিকেট না করে, ভারতের সাথে থাকে। ওই মহিলাকে দিয়া তাকে এমন ভাবে ছবি তোলাইছে, এমন ভাবে কাজকর্ম করছে। 1949 সালে তার উপরে ব্রিটিশ কোর্ট, মানে ভারতীয় একটা কোর্টে তার উপরে একটা বিচার কার্য করা হয়, যে বিচার কার্যে হ্যারি সিং কে $7,50,000 ফাইন করা হয়। শুধু ফাইন করা হয় না, দর্শকবৃন্দ, এই কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না, আপনারা হিস্ট্রিক্যালি যদি ঘেটে দেখেন, খুঁজে বের করেন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা এভিডেন্স আপনারা খুঁজে বের করে দেখেন। হ্যারি সিং কে $7,50,000 ফাইন করা হইল। তারপরে কি হয়েছে জানেন আপনারা দর্শকবৃন্দ? হ্যারি সিং এর ওই মহারাজা যে টাইটেল ছিল ওইটাকেও কেড়ে নেওয়া হলো। কেন কেড়ে নেওয়া হলো জানেন?
হ্যারি সিং যেন এইখান থেকে ছুইটা কাশ্মীরে গিয়া আবার না বলে যে আমি পাকিস্তানের সাথে থাকবো। এইসব সনাতনীরা এরা তো বেঈমান। এই ক্ষমতার লোভ এবং টাকার লোভে যারা থাকে তারা না সনাতনী না মুসলমান। আপনারা সনাতনী ভাই ও বোনের, আপনারা আমারে ভুল বুঝছেন না। এই ধরনের হ্যারি সিং মুসলমান ধর্মে অভাব নাই। মির্জা ফখরুলের দিকে তাকায় দেখেন, গোরখোদক আব্বাসের দিকে তাকায় দেখেন, আমির খসরু মাহমুদের দিকে তাকায় দেখেন, শাহরিয়ার কবিরের দিকে তাকায় দেখেন, হাসান ইমামের দিকে তাকায় দেখেন, আব্দুল আউয়াল মিন্টুর দিকে তাকায় দেখেন, তাবিত আউয়ালের দিকে তাকায় দেখেন, সাদেক হোসেন খোকা ইশাকের দিকে তাকায় দেখেন। এই ধরনের বেঈমান কি আপনি মনে করেন খালি সনাতনীতে? পয়সার লোভ, ক্ষমতার লোভ যাদের আছে এরা এই ধরনের বেঈমানি করবে, বেঈমানির রক্তে তাদের জীবন চলবে, তারা এই কাজগুলো করবে। হ্যারি সিংকে কি করলো? আদালতে দাঁড় করায় দিল, পিছনে বসে কইল কি তোমারে আমরা রক্ষা করব। ঠিক যেভাবে তারেক রহমানকেও এখন বলা হয় না তোমাকে আমরা রক্ষা করব, বাংলাদেশে তোমার কোনো মামলা টামলা থাকবে না, তোমার এইটা করবো ওইটা করবো। কিন্তু হ্যারি সিং রে বাম্বো দিয়া 7,50,000 টাকা ডলার ফাইন কইরা তার মহারাজাগিরি ছিনায় নিয়া তার কাছে আর কোনো পাওয়ার রইল না জম্মু এবং কাশ্মীরের উপরে। তারপরে তার সরাই লাথি মেরে সরাই দিয়ে কি করছে জানেন? তার ছেলে করণ সিং, হ্যারি সিং এর পোলা করণ সিং, তারে নামকা ওয়াস্তে জম্মু এবং কাশ্মীরের শাসক বানাইলো। এখানে একটা ট্রিক্স এবং এখানে আপনাদের একটা লেসন, বিএনপি আপনাদের জন্য একটা লেসন, ভীষণ একটা লেসন। আপনারা জানেন করণ সিং রে কি করছে? করণ সিং রে বলছে তোমারে জম্মু এবং কাশ্মীরের শাসক বানাবো। তারে শাসক বানাইছে নামকা ওয়াস্তে, কিন্তু তার হাতে এক্সিকিউটিভ কোনো পাওয়ার ছিল না। বুঝেছেন? জম্মু এবং কাশ্মীর তারা চালায় না। ঠিক আজকের বিএনপি কে যেভাবে ভারত বলছে শুধু ইউনূসকে সরাও, তারেক রহমান রে বলছে তোমারে আমরা করণ সিং বানাবো। তারেক রহমানকে কে বলছে করণ সিং বানাবো? হ্যারি সিং এর পোলা করণ সিং বানাবো। কাকে? তারেক রহমানকে কে বলছে? ইন্ডিয়া। আর তারেক রহমান বগল বাজাইতেছে। কি বগল বাজাইতেছে? আমি করণ সিং হব, আমি করণ সিং হব। মানে কি? আমি বাংলাদেশের রুলার হব, আমার হাতে কোনো ক্ষমতা থাকবে না, কিছু আসে যায় না, কিন্তু আমি তো করণ সিং। ইন্ডিয়া তারেক রহমানকে বলছে তোমারে আমরা করণ সিং বানাবো, তোমারে আমরা নাইটহুড দেব, তোমার কি চাওয়া তোমারে সবকিছু দেব। এখন করণ সিং হইলে তার আশেপাশে কতগুলা রাজ্য কাইল্লা রাখবো না? রাজ্য কাইল্লা বুঝেন? বিল্ডিং উঠাইতে গেলে মিস্ত্রি তার লগে কতগুলো জোগাইলা থাকে না, ইট টাইনা দেয়, পাথর টাইনা দেয়, বালু টাইনা দেয়, পানি টাইনা দেয়, এগুলা কারা? মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন টুকু, ইকবাল হোসেন টুকু, রয়ের ট্রেনিং প্রাপ্ত, বিশেষ ট্রেনিং প্রাপ্ত রয়ের এক্সপার্ট সালাউদ্দিন ওরফে কুত্তা, এরা আছে না? আমির খসরু মাহমুদ, এরা আছে না? তো তাহলে করণ সিং কে হবে? তারেক রহমান। দর্শক বৃন্দ, আপনারা 2 এবং 2 4 মিলান। আপনারা বলবেন ভাই আপনি কোথাকার কাহিনী কোথাকার সাথে অ্যাড করেন, আপনারা আমাকে বলবেন তো। শুনেন কোথাকার কাহিনী কোথাকার। হ্যারি সিং যদি তার রক্তের সাথে বেইমানি না করত, কাশ্মীরি জনগণের সাথে বেইমানি না করত, মিথ্যা কথা না বলে তার সভারেন্টিটা অর্থাৎ সার্বভৌমত্বটাকে যদি রক্ষা করত, তাহলে জম্মু এবং কাশ্মীরের লোকজন হ্যারি সিংকে মাথায় করে রাখত। কাশ্মীর এবং জম্মু স্বাধীন রাষ্ট্র হিসাবে বাঁচত, না পাকিস্তান না ইন্ডিয়া, স্বাধীন জম্মু এবং কাশ্মীর হয়ে যেত। এখন ওই হ্যাডাম ছিল না, গুর্দ ছিল না, আবার ইমানও ছিল না। ওর তো ইমান থাকারও কথা না, কারণ ও তো সনাতনী। ওর আবার ইমান কি? এই সনাতনী একদিকে জনগণরা কইছে আমরা তোমাদের সাথে আছি, জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্ব আমি টিকায় রাখবো, ঠিক যেভাবে তারেক রহমান, বিএনপি, আওয়ামী লীগ
বামপন্থী কিছু শুয়োর, স্পেশালি ওই ইনু মেনন এদের মতো কতগুলো শুয়োর যেভাবে লোকজনদেরকে বলে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের পূজারী, আমরা স্বাধীনতা চাই, আমরা চেতনা চাই, এই শুয়োরের বাচ্চারা এরা তো হ্যারি সিং এর চাইতেও খারাপ, এরা তো হ্যারি সিং এর বংশধর। পরবর্তীতে হ্যারি সিং এর যখন কানটা ধরিয়া ধ্যান করে দুইটা থাপ্পড় দিয়া কইছে, হারামজাদা তুই এই ব্রিটিশ বেডির লগে প্রেম করছিস। এই 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 ষড়যন্ত্রটা আবার কে করে দিছে? যে বেডির লগে প্রেম করছে ওই বেডির স্বামী আবার হ্যারি সিং এর ওইখানে চাকরি দিছে। আল্লাহ জানে বিএনপির কয় নেতা যে তার স্টাফদের বউয়ের লগে প্রেম করে এবং তাদেরকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে আটকায় রাখছে। কে জানে? সবাই জানে আমির খসরু মাহমুদের ছেলের নাম ইসরাফিল, কিন্তু আবার এখানে নিউ ইয়র্ক আমেরিকা আবার তারুকা মাইয়াও আছে। মাইয়ার মায়ের নাম কি? এ জন্মাইছে কোন জায়গায়? আল্লাহ মাহবুদ জানে কোন ট্র্যাপে আছে। হ্যাঁ, কি খালি খালি অমিত শাহের লুঙ্গির নিচে যায় মাথা দেয়, ধুতির মধ্যে মাথা ঢুকায় এমনি এমনি? ওখানে কিছু একটা আছে। এনে হরি সিং এর মতো যে ওখানে ধরা পড়ে না, আপনি আমি কেমনে জানি? গোরখোদক আব্বাস কোন জায়গায় আছে? এখন হ্যারি সিং তারে ফাইন করছে, তার কাছ থেকে মহারাজা টাইটেল লয়ে গেছে। তার ছেলে করণ সিং রে বলছে তুমি যাও জম্মু এবং কাশ্মীরের রিজেন্ট হবা, শাসক হবা, কিন্তু ক্ষমতা থাকবে না, তোমার কাছে কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না। করণ সিং ওইটাই মাইনে নিছে। তাইলে কি আমাদের বাংলাদেশেও বিএনপি এখন যে ক্ষমতা নিবে, নির্বাচন দাও, সে আসলে করণ সিং হইতে রাজি হয়ে গেছে? দর্শকবৃন্দ, সাবজেক্টটা কষ্টের। আমার বিএনপির লোকজনরা সমানে গালি দেয়, জেকব বালানা, হ্যাঁ খালি গালি দেয়। বাইরে একটা শুয়োরের শুয়োর বলা যদি গালি হয়, একটা বেশ্যাকে বেশ্যা বলা যদি গালি হয়, কালো রঙকে কালো বলা যদি গালি হয়, দেন এই গালি আমি সারাদিন দেব। গোরখোদক আব্বাসকে জিজ্ঞাসা করেন, এই হারামজাদা গোরখোদক আব্বাস, তোর বাপ কবর খুঁজছে, তোর বাপ দপ্তরে আসিল, তোর বাপ পুরি বেচছে, তুই হারামজাদা কেমনে অর্ধেক শাহজাহানপুরের মালিক হস? জিজ্ঞাসা করছেন আপনারা? কেউ করেন না। আবার নিজের দাবি করে সে মুক্তিযোদ্ধা, তারে আপনারা কেউ জিজ্ঞাসা করছেন কোন সেক্টরে যুদ্ধে করছে, কোন সেক্টরে কার আন্ডারে চুক্তি করছে, যুদ্ধ করছে, কার আন্ডারে যুদ্ধ কইরা বাংলাদেশ স্বাধীন করছে, কোন সেক্টরের কোন জায়গায় ও কোন রাইফেল চালাইতে জানছে? ও একটা জিনিস চালাইতে জানে, বাংলাদেশের বানোয়াট বাংলাদেশি হ্যান্ডমেড পিস্তল আছে না, ওইটা চালাইতে জানে। কারণ ওইটা দিয়া শাহজাহানপুর, তারপরে ওই যে কমলাপুর রেল স্টেশনের ওইখানে যে ওভারব্রিজ আছে, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করতো লোকজন নিয়ে। আমি মির্জা আব্বাস গোরখোদক আব্বাসের কথা কইতেছি। আমি যদি ভুলে আব্বাসের নামের সাথে মির্জা বইরা ফেলাই, আমারে মাফ করবেন। আমি যদি মির্জা আব্বাসের নামের আগে যদি আমি কখনো মির্জা শব্দটা যোগ করি, সেটা হবে বাই মিস্টেক। আব্বাসের নাম, অরিজিনাল নাম গোরখোদক আব্বাস। ওর বাপের বংশ পরিচয় হয়েছে গোরখোদক, তার ছেলে আব্বাস। মির্জাটা লাগায়া লইছে। একজন এমপি আসিল না, এই ধরনের কাজকর্ম বহু করে এরা, নিজেকে একটু এলিট বানাইতে চায়, যার জন্য গোরখোদক থেকে মির্জা লাগাই দিছে। আবার এই যে মুক্তিযোদ্ধা লাগাইছে, নিজের বীর মুক্তিযোদ্ধা দাবি করে। জিজ্ঞাসা করছেন কোন জায়গায় যুদ্ধ করছে, কোন জায়গায় যুদ্ধ করছে? এটা যদি দেখে তাহলে হয়তো সোনা দিয়া দৌলত দিয়া ক্যালকাটার কোন জায়গায় যাইয়া কোন প্রস্টিটিউটে বসে আসিল, চিতে আসিল। এরও কোনো মুক্তিযুদ্ধের রেকর্ড নাই, মির্জা ফখরুল ইসলামেরও যুদ্ধের কোনো রেকর্ড নাই। এরা হাওয়া মে উঠতা যায়। ঠিক আছে? তো তাহলে বিএনপির সাথে ভারতের চুক্তিটা কি? ভারতের এই মুহূর্তে বাংলাদেশে একজন লোক দরকার যাকে করণ সিং বানানো হবে। করণ সিং কে? হ্যারি সিং এর পোলা। এখন করণ সিং বানানোর জন্য কেউরে রাজি করানো না গেলেও বিএনপির তথাকথিত যুবরাজ তারেক রহমান রেডি। হি ইজ উইলিং টু টেক দ্য রোল অফ করণ সিং। আমি এখন বলবেন তারেক রহমান যোগ্য, তারেক রহমান লেখাপড়া জানে। দর্শক বন্ধু, আমি একটা কথা আপনাদেরকে বলি, এটা রাগের কথা না।
আমি রাগের কথা না এজন্য বলবো, আপনাকে ঠান্ডা মাথায় তাকে কেন করণ সিং বলবো। তারেক রহমান যদি বাংলাদেশে আসে, সে কি জিনিসগুলো ফেস করবে? বাংলাদেশের ইকোনমি কমপ্লিটলি ডিস্ট্রয়েড আন্ডার হাসিনা's রুল। Law enforcement already been destroyed and disorganized and complete mass. Medical side of healthcare completely destroyed. Planning completely destroyed. Education completely destroyed. Commerce completely destroyed. Relationship with the international banking and others completely destroyed. তারেক রহমান যখন বাংলাদেশে যাবে, বিদেশি এইড ছাড়া তারেক রহমান, বেগম খালেদা জিয়া অথবা অন্য কোন নেতা, তাদের অ্যাবিলিটি নাই অথবা গুড উইল নাই অথবা রেপুটেশন নাই ওয়ার্ল্ড ওয়াইড যে তারা হাত পাইতা ভিক্ষা নিয়েও বাংলাদেশকে দাঁড় করাইতে পারে। অর্থাৎ Tariq Rahman or Begum Jia is not going to be accepted by the West. কেন হবে না? In the eyes of the West, in the eyes of America, BNP become categorized as a tier 3 terrorist organization. আমেরিকার চোখে বিএনপি tier 3 terrorist organization এবং তারেক রহমান হচ্ছে বাংলা বাইয়ের নেতা, জঙ্গি তৎপরতার নেতা। তারেক রহমানকে আমি অ্যাডভাইস করছিলাম আজ থেকে 5-7 বছর আগে, আমেরিকায় ভালো একজন অ্যাটর্নি দিয়ে ফেডারেল কোর্টে ফেডারেল এই ডেজিগনেশনকে চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করে বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের এই লিস্ট থেকে বিএনপির নামটা বাদ দেয়া। এবং কানাডায়ও এই কাজটা করেন। তারেক রহমান করে নাই। হি ডোন্ট কেয়ার। সে কাকে কি করছে জানেন? ম্যাকডোনাল্ডসের চাকরি করতো, ফ্লোর মুছতো একটা শুয়োর আছে, নাম হচ্ছে আনোয়ার হোসেন খোকন, তাকে দিয়া সমিতি কমিটি করায় এইখানে ওইখানে। ঠিক আছে, এখানে কয়েকটা রিকশাওয়ালা গাবুর আছে, একটা নাম আছে গিয়াস। কোন এক যুগে লোকজনরে বলে সে মেইন স্ট্রিম পলিটিশিয়ান, কিন্তু তারে যদি বোমা মাইরা লাথি মারেন এক লাইন সঠিক ইংরেজি বাইরে আসে না। তারে বানাইছে কেন্দ্রীয় কমিটির মেম্বার। সাথে আরেকজন আছে মিজানুর রহমান মিল্টন, যে মিজানুর রহমান মিল্টন আমেরিকার FBI এর কাছে বইলা আসছে বাংলাদেশের বিএনপি শাসন আমলে যত জঙ্গি তৎপরতা হয়েছে তার লিডার ছিল তারেক জিয়া। সত্য কি মিথ্যা জানি না, মিজানুর রহমান মিল্টন ওই যে একজন কারে বানাইছে না, অ্যাম্বাসেডর বানাইছে মুশফিক ফজল আনসারি। এই মুশফিক ফজল আনসারি যখন সময় টিভি, 71 টিভি বিএনপি কে যখন মাটি দিয়ে দেয়, গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে কাজ করে এই মুশফিক ফজল আনসারি, ওয়াকারের সাথে গোপনে কাজ করে, চুপ্পুর সাথে গোপনে কাজ করে। এদের মতো লোকজনকে বিএনপি লালন পালন করেছে। তো এখন আমি যদি বলি যে তারেক রহমানকে যদি ক্ষমতায় আনা হয়, বিএনপি কে যদি ক্ষমতায় আনা হয়, আমি যদি ঠান্ডা মাথায় বলি তারেক জিয়া অথবা বেগম জিয়া উইল বিকাম করণ সিং অফ বাংলাদেশ, এটা কি ভুল বলা হবে? তারেক রহমান সাহেব IMF এর কাছে যাবে, বলবে নো, হু আর ইউ? ও আই এম তারেক রহমান, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বলছে নো, উই ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ দ্য টেররিস্ট লিডার। তারেক রহমান IMF এর কাছে গেলে এই উত্তর পাবে। ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবে, বলবে হু আর ইউ? বলবে আমি তারেক রহমান, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বলবে নো নো নো, ইউ আর দ্য লিডার অফ টেররিস্ট। ওয়েস্টে যাবে, ইউরোপিয়ান পার্লামেন্টে যাবে, বলবে ইউ আর দ্য লিডার অফ টেররিস্ট। আপনার কি মনে হয় এই পার্সোনাল রেপুটেশন এবং তার দলের রেপুটেশনকে তারা ওভারকাম করতে পারবে না? তাহলে কি হবে? হি ইজ নট গোইং টু বি এফেক্টিভ রুলার অফ বাংলাদেশ। হি ইজ গোইং টু লুজ হিজ লিডারশিপ কোয়ালিটি। এবং আপনারা কি জানেন, এই যে তারেক রহমান আমেরিকায় অথবা ইউরোপে বিএনপির যে ডেজিগনেটেড টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, এটা সরাইতে দেয় নাই কেন জানেন? কারণ মির্জা ফখরুল
গোরখদক আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, আব্দুল আওয়াল মিন্টু, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, তাবিত আউয়াল এবং সালাউদ্দিন, এইসব হারামখোরেরা চায় না তারেক রহমান একটা এফেক্টিভ রুলার হিসাবে বিএনপি রুল করুক। তারা এটা চায় না। তারা পারে তো তারেক রহমানকে জবাই করে দেয়। আর মজার কথা কি জানেন, তারেক রহমান তাদেরকে বগলে বাজাইয়া তারপরে হাঁটে। তাইলে তারেক রহমান করণ সিং হবে না তো তারেক রহমান হ্যারি সিং হবে? হ্যারি সিং রে না হয় কোন বেডির লগে প্রেম করছে, ওই বেডির জামাইরে চাকরি দিচ্ছে। তারেক রহমান কতজন এইভাবে চাকরি দিয়া রাখছে, হু নোস? কারণ তারেক রহমানরে দিয়া এখন পর্যন্ত তার স্পিচ রাইটারকে চেঞ্জ করা যায় নাই। তারেক রহমানরে দিয়া সানিরে এখন পর্যন্ত সরানো যায় না, সরানো যাবে না। কারণ এরা হ্যারি সিং এর বংশধর, করণ সিং এর বংশধর। দর্শকবৃন্দ, আজকের এই কাহিনী আমি শেষ করতে পারবো না, এটা বিশাল কাহিনী কাশ্মীরের। একটা কথা আছে, ওয়ান্স মহারাজা হরি সিং ফাইন্ড $750,000, he lost his মহারাজা টাইটেল and went into exile. অর্থ কি জানেন দর্শকবৃন্দ? হরি সিং যখন তার টাইটেল লস করছে, ইন্ডিয়াও কইছে তোরে আর চাই না, তুই এখন ভাগ। অবস্থা কি হয় জানেন? একটু সময়ের অপেক্ষা করেন, 2 দিন পরে হাসিনারে কইব তোরেও চাই না, তুই এখন ভাগ। আপনারা অবাক হয়েন না, that's gonna happen. Once Hari Singh went into an exile, his son Karan Singh became ruler of Jammu and Kashmir without having any actual power until 1952. Hari Singh মারা গেল কবে? 1961 সালে। এখন 1949 সালে ইন্ডিয়া এবং পাকিস্তান কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ শুরু করলো। ও বাই দ্য ওয়ে, একটা কথা আমি বলতে ভুলে গেছি, হ্যারি সিংকে যখন তার দেশের লোকজনরা চাইপা ধরলো যে তুমি মিয়া আমাদের সাথে কথা বলতেছিলা, গোপনে গিয়া তুমি এইটা করলা কেন, হ্যারি সিং কি অজুহাত দিচ্ছে আপনারা কি জানেন? এই সনাতনীরা তখন একটা কাজ করছে, ভালো কাজ করছে, কিছু লোকজনরে দিয়া হ্যারি সিং এর যে বাসা ছিল, প্যালেস ছিল জম্মু এন্ড কাশ্মীরে, ওই এরিয়া অ্যাটাক করাইছে। ঠিক যেমনি মাঝে মাঝে এই যে পেহেলগাম কাশ্মীর এই যে অ্যাটাক হইছে, পৃথিবীর বিভিন্ন সোর্স থেকে আমার কাছে যে খবর আসে, এই জঙ্গি অ্যাটাকটাকে স্টেজ করা হয়েছে যেভাবে বাংলাদেশে হাসিনা শাসন আমলে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি নাটক করা হয়েছে। তো হরি সিং একটা জিনিস করছে, হরি সিং ইন্ডিয়ানদের বলছে যে আমি তো জনগণরে বলছি আমি সার্বভৌমত্ব রাখবো, তাহলে আমার ফেস রক্ষা করব কিভাবে? তাইলে এখানে একটা কিছু একটা সাজাও, একটা ড্রামা সাজাও। অর্থাৎ আমি ইন্ডিয়ার সাথে যাব এমন একটা ন্যারেটিভ তৈরি করার জন্য ঘটনা ঘটাও। ঘটনাটা কি ছিল ভাই জানেন? আপনারা কিন্তু অবাক হবেন। হ্যারি সিং ভারতকে ইনভাইট করছে এই ধরনের একটা ঘটনা ঘটাইতে জম্মু এবং কাশ্মীরে। তারা নেপালের গুর্খা এবং বিভিন্ন অঞ্চল থেকে সনাতনী জঙ্গিদের ধরে নিয়ে জম্মু এবং কাশ্মীরে ঢুকাইল এবং সবাই জম্মু এবং কাশ্মীরে যখন ঢুকলো সবাইকে শিখিয়ে দেওয়া হইল যে তোমরা সবাই মুসলমান ড্রেসে থাকবা এবং তোমরা নারায়ে তাকবীর স্লোগান দিবা। দর্শকবৃন্দ, কত কষ্টের কথা। আজকে তারেক রহমান যদি বলে যে বাংলাদেশে জঙ্গিবাদকে দমন করতে হবে, মির্জা ফখরুল যদি বলে জঙ্গিবাদ দমন করতে হবে, গোরখদক আব্বাস যখন বলে
মৌলবাদ দমন করতে হবে। আব্দুল আওয়াল মিন্টু যখন বলে মৌলবাদ দমন করতে হবে, 2 পয়সার বেশ্যা রুমিন ফারহানা যদি বলে আমি রাতে নামতে ভয় পাই, কারণ রাতে একটা মহিলা রাস্তায় নামবে তো প্রস্টিটিউট বেশ্যাবৃত্তি করার জন্য। রাত্র 10টা-11টার পরে কোন ভদ্র মহিলা রাস্তায় থাকে? সে যদি ভদ্র মহিলা রাত্র 10টা-11টা বাইরে থাকতে চায় তার উদ্দেশ্য খারাপ। রুমিন ফারহানা রাত্র 10টা-11টা 12টার সময় বাইরে থাকতে চায়, সামাও বায়েদ রাত্র 10টা-11টা 12টার সময় বাইরে থাকতে চায়। ওই যে পান্না কায়সার কোন এক সাংবাদিক, তার একটা আত্মামাইয়া আছে, সমী কায়সার না নুনু কায়সার, সেও রাত্র 12টা-1টার সময় বাইরে থাকতে চায়। তারপরে ওই আরেকটা কে আছে না, তারিন না ফারিন না কারিন কোন গোলালো, সেও বলছে না, তাও বাইরে থাকতে চায়। তো অর্থাৎ তারা ইদানিং বাংলাদেশে তারা সেফ ফিল করে না, রাত্রে বাইরে যেতে তারা ভয় পায়, কারণ রাত্রে তাদেরকে বাইরে যেতে হবে। কেন বাইরে যেতে হবে? কোন ভদ্রমহিলা রাত্র 10টার পরে বাইরে থাকে, তাও আবার বাংলাদেশের মতো জায়গায়, ঢাকার মতো জায়গায় রাত্র 10টার পরে কোনো বেটি বাইরে থাকে, রাত্র 10টার পরে কোনো মহিলা যদি বাইরে থাকে তাহলে বুঝতে হবে সে কোন কাজে বাইরে যায়। এখন বাংলাদেশে আমরা শুধু করণ সিং বানানোর জন্য, তারেক রহমান যদি বাংলাদেশে আসে করণ সিং হওয়ার জন্য, কয়েকটা জিনিস হবে। করণ সিংকে পৃথিবীর কেউ পাত্তা দিবে না, করণ সিংকে ভারত পাত্তা দিবে না। করণ সিংকে ফেল করাইয়া, নাস্তা নাবুদ কইরা, মাথা কামাইয়া, গোড় ডাইলা চিরতরে বিএনপিকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলটাকে ভেনিশ করে দেয়া হবে। বলবে তুমি করণ সিং, তোমার যোগ্যতা নেই কোনো কিছু করার। Therefore, তারা হাসিনা মাগি অথবা রেহানা মাগি এদেরকে আমরা বাংলাদেশে ব্যাক করাবে। ও আওয়ামী লীগের যোগ্যতা আছে, আওয়ামী লীগের অর্গানাইজেশনাল স্কিল আছে, আওয়ামী লীগের কোয়ালিটি আছে দেশ পরিচালনা করার। তারেক রহমান বা বিএনপি তোমাদের নাই, গেট দ্য ফাক আউট। তারেক রহমান উইল বিকাম করণ সিং, হ্যারি সিং এর পোলা করণ সিং, যে জনসমক্ষে বলবে আমার 31 দফা আছে, জনসমক্ষে বলবে আমার সার্বভৌমত্ব রক্ষা করব, জনসমক্ষে বলবে আমি বাণিজ্য করব, জনসমক্ষে বলবে আমার লিডারশিপ কোয়ালিটি আছে, কিন্তু বাস্তবে হবে করণ সিং। সাবজেক্ট একটু চিন্তা করে দেখেন দর্শক বন্ধু, আমি যে কাহিনী বলবো। তো 1949 সালে কাশ্মীর নিয়ে যুদ্ধ হলো পাকিস্তানের সাথে। এটা প্রথম যুদ্ধ। তখন একটা কাজ হলো, হ্যারি সিং এর এবং হ্যারি সিং এর অদূরদর্শিতার জন্য, হ্যারি সিং এর বেইমানির জন্য কাশ্মীরে যে গৃহযুদ্ধ লাগছে 1947 সালে না 48 সালে, নিউ ইয়র্ক টাইমস বলছিল যে জম্মু এবং কাশ্মীরে এই রক্তক্ষয় চলতে থাকবে শত শত বছর, এই হ্যারেসিং এর, এই অকর্মণ্যতার জন্য, এই অযোগ্যতার জন্য, এই ভুল সিদ্ধান্তের জন্য। নিউ ইয়র্ক টাইমস তখন বলছিল, 1947 সালে নিউ ইয়র্ক টাইমস এই কথাটা বলছিল। 1949 সালের যুদ্ধের পরে জাতিসংঘ গেল যুদ্ধবিরতি এগ্রিমেন্ট সাইন করার জন্য। ইউএন কি করলো তখন? বলল যে ঠিক আছে, পাকিস্তানিরাও অকুপাই করতেছে একটা অংশ, ইন্ডিয়ানরা অকুপাই করতেছে বড় একটা অংশ। তারা কি করলো? 2/3 অফ দ্য কাশ্মীর বলল, জম্মু এবং কাশ্মীর ভারতীয়রা দখলে থাকবে আর 1 ভাগ ভূমি পাকিস্তানিদের দখলে থাকবে। এগ্রিমেন্ট সাইন করলো, তারপরে ঠান্ডা মাথায় এটা চলতে থাকলো জম্মু এবং কাশ্মীর। কিন্তু মুসলমানদের উপরে পারসিকিউশন জম্মু এবং কাশ্মীরে কখনোই থামে নাই। দর্শকবৃন্দ, 1965 সালে আবার এই যুদ্ধ শুরু হইল। 1965 সালে পাকিস্তান এবং ইন্ডিয়া তাদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ যখন শুরু হইল তখন আবার রক্তক্ষয়। আর একটা কথা, যেই কয়বার ওইখানে যুদ্ধ শুরু হয়েছে, যেই কয়বার ওইখানে যুদ্ধ হয়েছে, কোন সনাতনীরা মারা যায় না,
এই যে ইন্ডিয়া পাকিস্তান যতবার যুদ্ধ হয়েছে, ইন্ডিয়ান পার্টে কোন মুসলমান ছাড়া অন্য কেউ মরে নাই, যা মারা যায় সব মুসলমানরা। কারণ মুসলমানদের জীবনের ভ্যালু সনাতনীদের কাছে তো কিছু নাই, তো তাদেরকে যেভাবে সাইজ করা দরকার মুসলমানদেরকে এইভাবেই সাইজ করছে। 1965 সালে আবার তারা এগ্রিমেন্ট সাইন করছে, কারণ এর মধ্যে ইউনাইটেড নেশনস আর্টিকেল 370 ওখানে ইম্পোজ করছে। তারপরে আবার তারা বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পরে আবার 72-73 আবার যুদ্ধ করছে এই কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর নিয়ে। এই যুদ্ধটা লাগাইয়াই গেছিল ওই হরি সিং। আর হরি সিং পরবর্তীতে ব্যক্তি জীবনে সে যখন দেশ থেকে, ইন্ডিয়া থেকে পালাইয়া গেছে, বাইরে যাইয়া কানসে আর কইছে আমি ইন্ডিয়ার এই ষড়যন্ত্র বুঝি নাই, যেভাবে লেন্দুর দর্জি কইছে। হাসিনা মাগি ইতিমধ্যে বলছে কিনা আমি শুনি নাই। 1999 সালে হঠাৎ কারগিলে পাকিস্তানের একটা গ্রুপ, রেনেগেড গ্রুপ, বিদ্রোহী গ্রুপ, কারগিল অর্থাৎ কাশ্মীরের একটা জায়গায় দখল করে নিল। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নওয়াজ শরীফ এবং ভারতের তখন প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। আপনারা কি জানেন এই যে যুদ্ধ যত চলছে, ইন্ডিয়ান কোন প্রাইম মিনিস্টার পাকিস্তানে যায় নাই এবং পাকিস্তানের কোন সরকার প্রধান ইন্ডিয়া ভিজিটে আসে নাই, আসতে হয় নাই, আসে নাই। তো যখন আমি এর মধ্যে একটা জিনিস বাদ দিচ্ছি, 1965-66 সালে যখন এই যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় তখন একটা যুদ্ধবিরতি চুক্তি গেছে না, ওই চুক্তিতে একজনে গিয়া সাইন করছে এবং এই স্বাক্ষর অনুষ্ঠানে দেখেন কারা দাঁড়ানো ছিল। বা পাশে ছিল ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো এবং জুলফিকার আলী ভুট্টোর সাথে দাঁড়ানো ছিল বেনজির ভুট্টো। তারা 1966 সালে এই চুক্তি সাইন করছে। এই চুক্তি সাইন করার পরে তারা যুদ্ধবিরতি করছে। তারপরে 1999 সালে নওয়াজ শরীফ যখন দেশের প্রধানমন্ত্রী এবং বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন আবার তারা চেষ্টা করলো। নওয়াজ শরীফকে পাকিস্তানিরা বিশ্বাস করে না, কারণ নওয়াজ শরীফের অনেকে বিশ্বাস করে এই ব্যাপারটা ডাবল ক্রস করছে। তারপরেও নওয়াজ শরীফ একটা স্টেপ নিয়েছিল ইন্ডিয়ার সাথে কাশ্মীর ইস্যুতে, জম্মু কাশ্মীর ইস্যুতে প্রবলেমটা সলভ করা যায় কিনা। 1999 সালে প্রথমবারের মতো নওয়াজ শরীফ এবং বাজপেয়ী তারা একত্রে দেখা করলো। বাই দ্য ওয়ে দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি ভারতের কোন লিডারকে পছন্দ করি না, কিন্তু বিজেপির এই যে নেতা অটল বিহারী বাজপেয়ী, এই লোকটাকে আমি কেন যেন পছন্দ করি। আপনাদেরকে একটা কথা বলি, নিউ ইয়র্কের ম্যানহাটনে মেডিসন অ্যাভিনিউর উপর একটা হোটেল আছে, যে হোটেলটার নাম রুজভেল্ট হোটেল। এই হোটেলে 2002-তে আমি অটল বিহারী বাজপেয়ীর সাথে আমার দেখা হয়েছে। এখানকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, তিনি আমাকে নিয়ে গেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সাথে দেখা করার জন্য। এবং আমি যখন ওনার সাথে দেখা হয়েছে, ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, আমি একটা জিনিস আমি টের পাইছি, লোকটা একটা উদারপন্থী লোক ছিল। দর্শকবৃন্দ, এক সেকেন্ড, একটা কোর্টের সাবজেক্টে আমাকে রেসপন্ড করতে হইতেছে। তো ওনার সাথে আমি যখন কথা হয়েছে, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম that under BJP's rule, do you think you are going to be capable of keeping India as a secular state? অটল বিহারী বাজপেয়ী, আমার সাথে আরেকজন ভদ্রলোক ছিল, আমাদের দিকে তাকাইয়া, মুখের দিকে তাকাইয়া উনি একটা পজ নিছিলেন। অটল বিহারী বাজপেয়ী 5 মিনিট পরে বলছে, I will do my best to keep India as a secular state, but it's going to be very difficult for any BJP leader to keep India secular. এর অর্থ হচ্ছে, আমি বাজপেয়ীকে যখন জিজ্ঞাসা করলাম যে স্যার
আপনার কি মনে হয় বিজেপি যদি ভারত রুল করে, আপনারা ইন্ডিয়াকে কি, ভারতকে কি আপনি ধর্মনিরপেক্ষ রাখতে পারবেন? অটল বিহারী বাজপেয়ী অনেকক্ষণ সময় নিচ্ছে, সময় নেয়ার পরে বলছে আমি সাধ্যমতো চেষ্টা করব ভারতকে ধর্মনিরপেক্ষ রাখার জন্য, যেখানে সব ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। কিন্তু তোমাকে আমি বলি, বিজেপির যে কোনো নেতার জন্য এটা কঠিন হবে ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মেনটেন করা। However, নওয়াজ শরীফ যখন অটল বিহারী বাজপেয়ীর সাথে এই যুদ্ধ নিয়ে, এই কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর ইস্যুতে কথা বলছে, ওই মিটিং শেষ হইতে না হইতে 3 মাসের মধ্যে আবার যুদ্ধ লাগছে। এবং এই যুদ্ধের পরে একটা কাজ হয়েছে, আপনাদের মনে আছে কার্গিলে যখন ইনফিল্ট্রেশন হয়েছে, পাকিস্তানি স্পিওনেজ এজেন্সি বা অন্যান্য কেউ যখন কার্গিলে গিয়ে ভারতের পর্বতের কোনো একটা জায়গায় তারা নিজেরা জায়গা দখল করছিল, তখন নওয়াজ শরীফ কেন কোনো একটা ইশারায় বলছে ওই লোকগুলো ইনফিল্ট্রেট যারা করছে, ইনফিল্ট্রেটর যারা, তারা পাকিস্তানের নাগরিক না। আমি জানি না নওয়াজ শরীফ এটা কি চিন্তা করে তখন এই কথাটা বলছে। ফর এক্সাম্পল, বাংলাদেশ আর্মির অথবা বাংলাদেশের গেরিলা ফাইটাররা তারা যদি গিয়ে হিল ট্রাক্সের কোনো একটা জায়গায় অথবা আমাদের এই যে বেরুবাড়ি ভারতের মধ্যে যেই জায়গা আছে এগুলো দখল করার জন্য যায়, এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি বলে ওরা আমাদের না, তাহলে তো এটা দেশদ্রোহিতা হইল। সামহাও নওয়াজ শরীফ কার্গিলে যারা পাকিস্তানি মার্সেনারিজরা ওইখানে দখল করতে গেছে, নওয়াজ শরীফ সাডেনলি বলছে এরা আমাদের না, এরা পাকিস্তানের না। এখন এটা করার সাথে সাথে আমি জানি না এটা কোনো পলিসি ছিল কিনা, আইএসআই এর ট্রিক্স ছিল কিনা, নওয়াজ শরীফ যখন এই কথাটা বলে, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান পারভেজ মোশাররফ ছিলেন তখন শ্রীলঙ্কায়। নওয়াজ শরীফ এই কথা বলার সাথে সাথে পারভেজ মোশাররফ শ্রীলঙ্কা থেকে পাকিস্তান আর্মিকে বলছে আই এম গোইং টু টেক ইট ওভার, ফায়ার দ্য ফাকিং প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ। দর্শক, কিন্তু আমি কোনো বানোয়াট গল্প বলতেছি না, এর প্রত্যেকটা জিনিস আপনারা একা একা চিন্তা করবেন। সাবজেক্টটাই হয়েছিল যেই মুহূর্তে নওয়াজ শরীফ বলছে কার্গিলে যে ইনফিল্ট্রেটর যারা আছে তারা পাকিস্তানি না, বলার 24 ঘন্টার ভিতরে নওয়াজ শরীফের ক্ষমতা চলে গেল। ক্ষমতা কে নিয়ে নিল? জেনারেল পারভেজ মোশাররফ। অনেকে বলে, এটা নিয়ে অনেক গসিপ আছে, অনেকে বলে সিআইএ এই অজুহাতটা তৈরি করাইতে চাইছে। হু নোস, হবে হয়তো। সেই থেকে তারপরে কি করলো? আমি 1900 বলছি, 2019-এ পাকিস্তান আবার জম্মু এবং কাশ্মীর ইস্যুতে ওখানে আবার অ্যাটাক করলো। ওখানে 40 জন ইন্ডিয়ান সোলজার নিহত হইল। নিহত হওয়ার সাথে সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর্টিকেল 370 ক্যান্সেল করলো, স্বায়ত্তশাসন ক্যান্সেল করে ওখানে কেন্দ্রীয় শাসন জারি করছে। কাশ্মীরের ইতিহাসটাই, কাশ্মীরের সাথে ঝগড়া জাতি মারামারি ভারতের। এই ভিকটিম কারা জানেন? মুসলমানরা। এই যে বলছে না, ভারতের র এবং ইসরায়েলি মোসাদ, এদের একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা হলো এই, তারা যে কোনো জায়গায় একটা জঙ্গি অ্যাটাক করবে, কইরা অন্য একজনের দোষ দিবে। আপনাদেরকে বলি, সবাই জানে আমেরিকা এবং ইসরায়েল তারা একেবারে লটকালটকি, তারা সবাই সবাইকে সাপোর্ট করে। কিন্তু 1969 সালে মিডল ইস্টে একটা অ্যাটাক হয়েছিল আমেরিকান একটা জাহাজের উপরে। আমেরিকান জাহাজের উপরে 1969 সালে যে অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের সাথে সাথে মোসাদ এবং ইসরায়েল বলছে এই অ্যাটাক করছে প্যালেস্টাইনিরা। মজার কথা না? আমেরিকান যুদ্ধ জাহাজে অ্যাটাক করছে প্যালেস্টাইনিরা, কিন্তু আমেরিকা ইনভেস্টিগেট করে কি পাইছে 1969 সালে জানেন? তারা ইনভেস্টিগেট করে দেখছে এখানে প্যালেস্টাইনিদের কোনো হাত নাই, অ্যাটাক করছে ইসরায়েলিরা। তো এই ধরনের কাজ কারবারে ভারত খুব ভালো। বাংলাদেশে আপনারা দেখেন না, ওই যে আনসারুল্লাহ, তারপরে ওই যে কয়েকদিন আগে স্লোগান দিচ্ছে
কি জন্য? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য, ইসলামী জঙ্গি সংগঠন একের পর এক তারা তৈরি করে। ঠিক আছে, এসব কাহিনীতে ভারত খুব ভালো। এবং খারাপ কারা জানেন? খারাপ বলতে আমি বলছি অযোগ্য, অথর্ব। এই ভারতের এই চালাকির সামনে বাংলাদেশের কোনো দলই ভালো না। না বিএনপি ভালো, না জামাত ভালো, না জাসদ ভালো, এরা কেউই ভালো না। ভারতের চালাকির সাথে পায়রা ওঠার জন্য যে দূরদৃষ্টি দরকার, এদের এই হিজবুত তাহরি, হ্যাঁ হিজবুত লীগ, আর্চঅ্যাঞ্জেল রিজ, আপনি যেটা বলছেন হিজবুত লীগ, খুবই ভালো বলছেন ভাই, অনেক মেহরবানি। আমি এই শব্দটা খুঁজতেছিলাম, হিজবুত তাহরি। ইন্ডিয়ানরা এসব ক্ষেত্রে বেশ ভালো। বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, আপনারা ভাই না চালাক না স্মার্ট, আপনাদের কোনো ভিশন নাই, আপনারা জাস্ট চাকর বাকর শ্রেণীর, আপনাদের কোনো যোগ্যতা নাই ভারতের চালাকি করে ওই চালাকির জবাব সাথে সাথে দেওয়া, এটা আপনারা দিতে পারেন না। ভারত আপনাদেরকে রেপ কইরা গলা চাইবা মাইরা যাবে, আপনারা তখনও টের পাবেন না যে আপনারা রেপ করছেন। ওকে, এখানে একটা কথা আপনাদেরকে আমি মনে করাইয়া দেই। ভারত উপমহাদেশের প্রথম লেন্দুব দর্জি হলো মহারাজ হরি সিং, অর্থাৎ হ্যারি সিং, ওই কাশ্মীরে। আর দ্বিতীয় লেন্দুব দর্জি হলো সিকিমের লেন্দুব দর্জি। এখন মজার কথা, হ্যারি সিং এর চেয়ে লেন্দুব দর্জি একটু ভালো ছিল। কি ভালো ছিল জানেন? লেন্দুব দর্জির কোনো হানি ট্র্যাপ ছিল না, কিন্তু মানি ট্র্যাপ ছিল। লেন্দুব দর্জির কোনো চরিত্র খারাপ ছিল না, কিন্তু ওর কোনো নীতি ছিল না। দেশকে বিক্রি করে দিছে কার কাছে? ভারতের কাছে। কিন্তু হ্যানি ট্র্যাপ ওখানে ছিল না, কোনো বেটি ইনভলভ ছিল না, যেটা মহারাজ হরি সিং এর ক্ষেত্রে ছিল। তাইলে জাতীয় বেঈমান ভারতের প্রথম কে? হ্যারি সিং। ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? জম্মু এবং কাশ্মীরের লোকজন। দ্বিতীয় বেঈমান কে? লেন্দুব দর্জি। ভুগছে কে? সিকিমের লোকজন। তৃতীয় বেঈমান কে? হাসিনা শেখ। ভুগছে কারা? বাংলাদেশের জনগণ। That's where we are standing, দর্শকবৃন্দ। That's where exactly we are standing. এখন বিএনপি নির্বাচন করছে। আমি তাদের সম্ভাবনাময় কারণ একটাই দেখি, if someone would like to become করণ সিং, ওই হ্যারি সিং এর পোলা করণ সিং হওয়ার জন্য বিএনপি যদি পাগল হয়ে থাকে, নির্বাচন দিলে তারা হরি সিং হবে, করণ সিং হবে, তারেও হয়তো নাইটহুড দিবে, অথবা দেশরত্ন খেতাব দিবে, অথবা পদ্মশ্রী খেতাব দিবে। অলরেডি তো তারেক রহমানের নামে তো বই লেখা শুরু হয়েছে ইন্ডিয়ায়, নিয়তি সন্তান। দুদিন পরে দেখবেন তারেক রহমানের সাথে পদ্মশ্রী খেতাব, ফণীভূষণ খেতাব, দেশরত্ন খেতাব শুরু হয়ে যাবে। এবং পাশে দাঁত কেলাইয়া হাসবে কে? মির্জা ফখরুল। দাঁত কেলাইয়া কে হাসবে? গোর খোদক আব্বাস। দাঁত কেলাইয়া কে হাসবে? আব্দুল আউয়াল মিন্টু। দাঁত কেলাইয়া কে হাসবে? ইশরাক, আমির খসরু মাহমুদ এবং ভারতীয় কুত্তার বাচ্চা সালাউদ্দিন। দর্শকবৃন্দ, আজকের এই 1 ঘন্টাই থাক। আজকের এর পরবর্তী কথাটা শেষ করতে পারি নাই। কাশ্মীরের যেই 2 দিন আগে ভারতের যে অ্যাটাক হয়েছে, এটা নিয়ে আপনাদের সাথে আমি চেষ্টা করব আগামীকালকে আর একটা লাইভে এই বর্তমান ইন্ডিয়ান অ্যাটাক কাশ্মীরের উপরে, এটা নিয়ে যদি আমি আলোচনা করতে পারি আগামীকালকে, আর যদি না পারি অফকোর্স আমি আগামী শুক্রবার দিন লাইভে আমি ওই কাহিনীটা শেষ করব। দর্শকবৃন্দ, বিষয়টা টাচি। আমি এখন আপনারা বলবেন এত স্টোরিটা কেন বললাম? বাংলাদেশের অনেকেই জানে না কাশ্মীর নিয়ে আসলে কি হচ্ছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যেই কাহিনী আমি বলেছি এর একটা শব্দকে কেউ ডানে বায়ে যদি করে আপনাদেরকে ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করতে যায়,
আমার নামে 5 মনোজনের থাপ্পড় লাগায় বলবেন আপনারা জানেন না অথবা মিথ্যা কথা বলছেন। এখন আপনি বলবেন আমি এত শিওর কিভাবে? আমি যে সোর্স গুলো ব্যবহার করি দর্শকবৃন্দ, এগুলো র সোর্স। আমি যেখানে ঢুকে এই তথ্যগুলো নেই, এই তথ্যগুলো অন্য কোনো জায়গায় ইউজুয়ালি পাওয়া যায় না। আমি এই দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন জ্যাকব মিল্টন যদিও বিএনপি প্রতি ক্ষিপ্ত, কিন্তু যে আলোচনাগুলো করেছে সে আলোচনা কিন্তু যুক্তিসঙ্গত এবং আমি বলি সে আলোচনাগুলো সমালোচনা করার মতো। বিএনপির কাজগুলো এমনই হচ্ছে যেগুলো তিনি বলেছেন। তো বিএনপি এবং জামাত তারা বর্তমান যে অবস্থা রয়েছে, না পারছে পাকিস্তানের পক্ষে কথা বলতে, না পারছে এই ভারতের পক্ষে কথা বলতে, কারণ তারা মধ্যম অবস্থায় রয়েছে। মধ্যম অবস্থা কোনো অবস্থা নয়, মধ্যম অবস্থা হয় এপার অপার ওপার, এসপার নালে উসপার। এখন যারা পাকিস্তানের সাপোর্ট করে তারা নির্দ্বিধায় বলতে পারতেছে যে আমরা পাকিস্তান জিন্দাবাদ, যারা ভারত সাপোর্ট করে তারাও নির্দ্বিধায় বলতে পারছে ভারত জিন্দাবাদ। কিন্তু যারা মধ্যম পন্থায় তারা কিন্তু চুপ করে বসে আছে, না পারছে কিছু বলতে, না পারতেছে কিছু সহ্য করতে। এই হচ্ছে বিএনপি এবং জামাতের অবস্থা। এই বিষয়টি নিয়ে পিনাকিও এমন একটি ফেসবুক পোস্ট করেছেন। যাই হোক দর্শক, এখানে জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত এবং কমেন্ট করবেন।